আসসালামু আলাইকুম দর্শক। ডেনমার্কে আসার পর এখানকার বাসা ভাড়া, সিপিআর রেজিস্ট্রেশন, সিভি এবং জব কিভাবে ম্যানেজ করবে সেইসব তথ্য নিয়ে হাজারো প্রশ্ন থাকে আমাদের বাংলাদেশি ভাই-বোনদের। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আশা করি না টেনে শেষ পর্যন্ত পাশে থাকবেন। শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি যারা যে সকল ভাই-বোনেরা বাংলাদেশী অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটির অফার লেটার পেয়ে অনেকে ভিসা পেয়ে গেছেন, অনেকে নো ফি পেয়ে গেছেন, অনেকে ভিসার বা নো ফির জন্য অপেক্ষা করছেন। ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবেন, অধিকাংশরাই পেয়ে যাবেন। তো তারা অনেকেই এখন খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছেন কবে আমি নফি বা ভিসা বা কবে ফ্লাই করব ডেনমার্কে। ডেনমার্ক জার্নি আদ্যপান্ত নিয়ে আজকের এই ভিডিও একদম শপিং থেকে এয়ার টিকেট থেকে শুরু করে ডেনমার্কে আসার পরে সিপিআর রেজিস্ট্রেশন এবং জব ম্যানেজ করা পর্যন্ত কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিও। আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন। ডেনমার্কে যারা ভিসা পেয়ে বিশেষ করে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা ডেনমার্কে আসেন তাদের প্রথম সবচেয়ে টেনশন থাকে হচ্ছে হাউজিং। আমরা অনেকেই জানি যে এখানে স্টুডেন্টদের জন্য স্পেশাল হাউজিং এর ব্যবস্থা আছে ডেনমার্ক সরকারের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে স্টুডেন্ট হাউজিং এবং সেটা তুলনামূলক অন্যান্য হাউজিং এর চেয়ে ভাড়া এবং সবকিছুই কম থাকে, রিজনেবল থাকে। আপনারা জানেন বা অনেকে হয়তোবা জানেন না যে ডেনমার্কের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ, ডেনমার্কে যেমন ভালো ইনকাম করা যায় কিন্তু সবচেয়ে বড় এখানে খরচও ব্যয় হয় সেটা হচ্ছে যে বাসার পেছনে। এখানে একটা বাসা পাওয়া মানে হচ্ছে একটা বিশাল কিছু। আপনি সেই ক্ষেত্রে স্টুডেন্টদের একটা বড় সুবিধা হচ্ছে যে যখন আপনি বাংলাদেশ থেকেই ডেনমার্কে ভিসা পেয়ে যাবেন তার আগে থেকে আপনি স্টুডেন্ট হাউজিং গুলোতে এপ্লাই করতে পারবেন। এই স্টুডেন্ট হাউজিং এপ্লাই করে অনেকে মাসের পর মাস, দিনের পর দিন এ ক্যাটেগরি বা বি ক্যাটেগরিতে এসে বসে আসেন, বাসা পাচ্ছেন না। তাদের টেনশনের সীমা থাকে না। স্টুডেন্ট হাউজিং এর ক্ষেত্রে আমি যেটা সবচেয়ে বেশি পরামর্শ দেব আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে সেটা হচ্ছে যে স্টুডেন্ট হাউজিং আপনি যত পারেন আপনার কোপেনহেগেন এরিয়ার মধ্যে যারা কোপেনহেগেনে থাকতে চান আহ, তাদের জন্য এই চ্যালেঞ্জটা মূলত। আর যারা কোপেনহেগের বাইরে আলবর্গ, আরহুস বা অন্যান্য সিটিতে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যে সকল স্টুডেন্টরা আসেন তাদের বাসা নিয়ে এত টেনশন করার কিছু নেই। আপনি এই স্টুডেন্ট হাউজিংয়ে অ্যাপ্লাই করেন, ইজিলি খুব অল্প টাকাতেই অল্প ডিপোজিটে বাসা খুব দ্রুতই পেয়ে যাবেন। বাট সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে হচ্ছে যারা কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী, সেখানে থাকতে চান, সেখানকার আশপাশের ইউনিভার্সিটিগুলোতে যারা মাস্টার্স বা ব্যাচেলর প্রোগ্রামে আসেন, তাদের বাসা নিয়ে সবচেয়ে বেশি টেনশন থাকে। কারণ এখানে বাসার ডিমান্ডটা খুবই বেশি। সেই জন্য অনেক বেশি চ্যালেঞ্জও নিতে হয়। সো আপনি স্টুডেন্ট হাউজিংয়ে যখন এপ্লাই করছেন, কয়েকটা ওয়েবসাইট আছে H.DK, KKIK বা আরো কিছু স্টুডেন্ট হাউজিং প্লাস এখানে আবাসিক কিছু হাউজিং কোম্পানি আছে, ড্যাব, ক্যাব বা এরকম। এগুলোতেও স্টুডেন্ট হাউজিং আছে, সেগুলোতেও আপনারা স্টুডেন্ট হাউজিং এর জন্য এপ্লাই করতে পারেন। অনেকেই আম আ বাসা এপ্লাইয়ের ক্ষেত্রে চিন্তা করেন আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, আমি কেমন টাইপের বাসায় আবেদন করা বেশি ভালো হবে? সেক্ষেত্রে অবশ্যই আপনি ২ রুম থেকে শুরু করে ৩ রুম, ৪ রুম পর্যন্ত এই হাউসগুলোতে আপনি এপ্লাই করতে পারেন। সবে বাসা এপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই দেখবেন সেই বাসাটার এরিয়া কোথায়। আপনি অবশ্যই জোন 1 এবং 2 এর মধ্যে অ্যাপ অ্যাপ আবেদন করবেন। কারণ এই এরিয়ার মধ্যেই কিন্তু আপনাকে থাকতে হবে। কারণ এর বাইরে গেলে আপনার জব এবং বাসার দূরত্ব বেড়ে যাবে। পাশাপাশি আপনার বাচ্চার স্কুলিং আছে, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে। সেই সবগুলো বিষয় নিয়ে 1 আর জোন 2 এর মধ্যে যদি আপনি বাসাটা এপ্লাই করেন সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আপনি স্টুডেন্ট হাউজিং এপ্লাই করার সময় অবশ্যই একটু মাথায় রাখবেন ২ রুমের বাসাগুলো একটু বেটার, তুলনামূলক সবচেয়ে ফ্যামিলির জন্য। যারা স্পাউস এবং বাচ্চা নিয়ে আসছেন তারা ২ রুমের বাসা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে, এগুলোতে এপ্লাই করতে পারেন। এর বাইরে আপনি ৩ রুম বা ৪ রুম পর্যন্ত এপ্লাই করেন। এগুলো পেলে একটু আরো সুবিধাও আছে, যদিও একটু ডিপোজিট বেশি হয়। কিন্তু আপনি যদি নিজে থাকেন আরেকটা ফ্যামিলিকে যদি ভাড়া দেন তাহলে সেক্ষেত্রেও আপনার সেই বাসা ভাড়া নিয়ে খুব বেশি টেনশন বা বেগ পেতে হয় না। আপনি ইচ্ছা করলে ৩-৪ রুম পর্যন্ত বাসাগুলোতে আপনি এপ্লাই করেন। যদি আপনি বাসা পেয়ে যান, সেক্ষেত্রে আপনার আ কপাল খুবই ভালো যে আপনি বাসা পেয়ে গেছেন। যে ডিপোজিটই হোক সেটা কষ্ট করে বাংলাদেশ থেকে ম্যানেজ করে যদি আসতে পারেন তাহলে আপনার সিপিআর বা আদার্স যে এখানে চ্যালেঞ্জগুলা আছে সেগুলো খুবই ইজি হয়ে যাবে। আর আপনি যদি বাসা স্টুডেন্ট হাউজিং না পান, কারণ স্টুডেন্ট হাউজিং এতটাই বেশি ডিমান্ড এখানে যে আপনি তো সেপ্টেম্বরে যারা আসছেন এর আগের সেমিস্টারে ফেব্রুয়ারি বা তার আগের বছরে সেপ্টেম্বরে ইনটেকে যারা এখানে আসছেন, তাদের অনেকেও এখনো বাসা পায়নি। বাসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি স্টুডেন্ট হাউজিং এ এপ্লাই করলেই যে আপনি এই সেমিস্টারে যারা আসছেন তারা সাথে বাসা পেয়ে যাবেন, এটার গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবেন না। বিশেষ করে এই মুহূর্তে স্টুডেন্ট হাউজিং গুলোর ডিমান্ড এতটা বেশি হয়ে গেছে যে আপনি স্টুডেন্ট হাউজিং নিয়ে আসতে পারবেন এই ইয়াটা অনেকটা কঠিন হয়ে গেছে বেশিরভাগ স্টুডেন্টদের জন্যই।
সো আপনি যদি স্টুডেন্ট হাউজিং নাও পান, তাহলে খুব বেশি আপনি টেন্স না হয়ে আপনি এখানে টেম্পোরারি কিছু হাউস পাওয়া যায়, সেটা আমাদের বাংলাদেশি ভাই বোনদের মাধ্যমেও সেটা হতে পারে। আপাতত এক রুম নিয়ে সিপিআর সহ যদি আসতে পারেন, অথবা সিপিআর যদি একান্তভাবেই না পান, টেম্পোরারি কিছুদিনের জন্য আপনি একটা বাসা নিয়ে কোনোরকম এখানে ঢুকেন, অন্য বিভিন্নভাবেও সিপিআর ম্যানেজ করা যায়, সেভাবে ম্যানেজ করতে পারবেন। তারপরেও যদি আপনি এসে স্টুডেন্ট হাউজিং পেয়ে যান, সেখানে এসে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এটা খুব বেশি উম আ সমস্যা হবে না যদি আপনি প্রপারলি এগুলো মেইনটেইন করতে পারেন। এরপরে সবচেয়ে বেশি যেই ডিমান্ডটা বা যেই চ্যালেঞ্জটা থাকে হচ্ছে এখানে আসার পরে সিপিআর রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনি এখানে আসার পরেই আপনি সিপিআর যদি আপনি রেজিস্ট্রেশন করতে না পারেন, অর্থাৎ আপনি আপনার ফ্যামিলি যদি সিপিআর না হয়, তাহলে আপনি মূলত ডেনমার্কে কোনো কিছুই করতে পারবেন না। শুধু এখানে বাসায় অবস্থান করা, যাতায়াত ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। এইজন্য এখানে আসার পরেই পারলে অনেকেই যারা স্টুডেন্ট হাউজিং বা বাসা ভাড়া বাংলাদেশ থেকেই নেন, তারা অনেকেই বাংলাদেশ থেকেও আপনি সিপিআর এর জন্য অনেকভাবে এপ্লাই করেই আসা যায়। এখানে আসার পরেই জাস্ট সিপিআর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সিপিআর পেয়ে যেতে পারেন। তো এই সিপিআর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব স্টুডেন্ট হাউজিংকে। কারণ স্টুডেন্ট হাউজিং যদি আপনি পেয়ে যান, তাহলে সিপিআর এবং সিপিআর রেজিস্ট্রেশন এগুলো নিয়ে খুব বেশি ঝামেলায় পড়তে হয় না। সো স্টুডেন্ট হাউজিং পেয়ে গেলেন। বাংলাদেশ থেকে আপনি সিপিআর এর জন্য এপ্লাই করে আসলেন। এখানে আসার পরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি সিপিআর পেয়ে যাবেন উইদিন 1 উইক বা 2 উইকের মধ্যে। আর আপনি যদি সিপিআর স্টুডেন্ট হাউজিং না পান, তাহলে আপনি কি করবেন? আপনি যদি টেম্পোরারি কোনো ভাইয়ের মাধ্যমে বাসা নেন, সেখানেও আপনি সিপিআর সহ আলোচনা করে নিতে পারেন। কিভাবে এপ্লাই করা যায়, সে আপনাকে হেল্প করবে। আর যদি আপনি তার মাধ্যমে সিপিআর না পান, এখানে টেম্পোরারি বাসা নিছেন, আসার পরে আপনি ইচ্ছা করলে সেই বাসা বা আদার্স কিছু আ জায়গা থেকেও মাসিক ভাড়ার ভিত্তিতেও সিপিআর ম্যানেজ করা যায়। সেক্ষেত্রেও আপনি হয়তোবা সেইভাবে ম্যানেজ করে সিপিআর রেজিস্ট্রেশন করতে পারেন। সিপিআর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিপিআর রেজিস্ট্রেশন মূলত করে এখানকার কমুনে, যেটা আমরা বাংলাদেশে বলে থাকি সিটি কর্পোরেশন ঢাকার। তো এখানে আসার পরে কমুনেতে কিছু ডকুমেন্ট সাবমিট করলে আপনার ১ থেকে ২ সপ্তাহের মধ্যে আপনার সিপিআর কোনো সমস্যা যদি না থাকে, আপনার সিপিআরটা মোটামুটি হয়ে যাবে। তবে সিপিআর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার সিপিআর প্লাস আ ইয়েলো কার্ড আ এইগুলোর জন্য হচ্ছে সিপিআর রেজিস্ট্রেশনটা খুবই জরুরি। আপনি যখন সিপিআর এপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। আপনি যে বাসা বা হাউস নিয়েছেন, ভাড়া নিয়েছেন সেই ভাড়ার ডকুমেন্ট, যেটা হাউস রেন্টাল এগ্রিমেন্ট বলে, সেই জিনিসটা সিপিআর রেজিস্ট্রেশনের সময় লাগবে। আপনার যে পাসপোর্ট, আপনার যে ওয়ার্ক পারমিট, অর্থাৎ ভিসার যে ডকুমেন্টস গুলো, সেগুলো লাগবে। আর যারা স্পাউস আছেন, কোনো ক্ষেত্রে আপনার অনেকের ক্ষেত্রেই লেগেছে, অনেকের ক্ষেত্রে লাগেনি এই ডকুমেন্টটা। সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। আপনি যদি পারেন বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট বাংলা এবং ইংলিশ, এবং নিকানামা বাংলা এবং ইংলিশ, এই ২ টাই অবশ্যই অরিজিনাল কপির সাথে ফটোকপি আপনি নোটারি সহ ফরেন মিনিস্টার এবং ল মিনিস্ট্রির অ্যাটাচড করে নিয়ে আসবেন। এটা এখানে যখন কাজে লাগে, যখন তারা চায়, তখন এটা খুবই আসলে, যদি অনেকে আসেন নোটারি বা অ্যাটাস্টেজ করে আনেন না, আম সেক্ষেত্রে কখনো এই যে প্রবলেমটা হয়। অনেকের ক্ষেত্রেই হয়নি, অনেকের ক্ষেত্রে হয়েছে। সেজন্য আপনি বাংলাদেশ থেকে আসার সময় এই প্রিপারেশন নিয়ে আসলে আপনার এই সুবিধাটা বেশি হবে। ৩ নম্বরে আমি যেটা বলব সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার হাউজিং হয়ে গেল, আপনি সিপিআর হয়ে গেল। আপনি এখানকার অফিসিয়ালি একজন পারসন হয়ে গেলেন। আপনি এখন সিপিআর পাওয়ার পরে, ইয়েলো কার্ড পাওয়ার পরে আপনি এখান থেকে সবকিছুই সুবিধা ভোগ করতে পারবেন। ইয়েলো কার্ড হচ্ছে যেটা এখানকার হেলথ কার্ড বলা হয়। এটার মাধ্যমে এখানকার ফ্রি ট্রিটমেন্ট থেকে শুরু করে এই সুবিধাগুলো আপনি ভোগ করতে। হাউজিং এবং সিপিআর এর পরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ থেকে যায়, সেটা হচ্ছে জোন কার্ড বা ট্রান্সপোর্টেশন কার্ড। এখানে আসার পরে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানকার ট্রান্সপোর্ট খুবই চমৎকার। এখানে বাস, ট্রেন, আ মেট্রো, সব এবং ওয়াটার বাস, এই কয়েক ধরনের ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে। তবে এগুলো উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই একটা জোন কার্ড বা আ এখানকার ট্রাভেল কার্ড থাকতে হবে। কার্ড না থাকলে এখানে যদি আপনি দৈনন্দিন চলাফেরা করেন, এটা খুবই লাইফটা কঠিন হয়ে যাবে। কার্ডটা থাকলে খুব ইজি হয়। হয়তোবা একটু খরচটা আমাদের বাংলাদেশের থেকে তুলনা করলে একটু বেশি হয়। সেক্ষেত্রে আপনি আ খুব দ্রুত এখানে আসার পরেই পারলে আপনি যেদিন আসবেন সেদিনও করতে পারবেন, বা তার ১-২ দিন পরে আপনি যেখানে জোন কার্ড করা হয়, আপনি সেন্ট্রাল স্টেশনে গিয়ে আ ডিএসবিতে আপনি জোন কার্ডটা করে ফেলবেন। জোন কার্ড করার সময় অবশ্যই জোন 1 এবং 2 কে প্রাধান্য দিবেন সবসময়। কারণ এই ২ টা জোনের মধ্যেই
কোপেনহেগেনের বেশিরভাগ অংশ যেগুলো আমাদের সবচেয়ে বেশি যাতায়াত করতে হয় এগুলো এই ২ জোনের মধ্যেই পড়েছে। জোন কার্ড যখন করবেন আপনি জোন ১ এবং 2 এর জন্য সম্ভবত ৫০০ সামথিং বা ৳৫৬০ মতো ক্রোনার মতো লাগবে এই প্রতি মাসে ৩০ দিনের জন্য এই চার্জ। এই আপনি জোন কার্ডটা করে ফেললেন, তাহলে আপনি এই জোনের মধ্যে আপনি অনায়াসে সব ২৪ ঘন্টা যাতায়াত করতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই। তো যে চ্যালেঞ্জ থাকে সেটি হচ্ছে যে আপনার সিভি তৈরি করা এবং এখানকার জব ম্যানেজ করা। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি বাসা পেয়ে গেলেন, সিপিআর রেজিস্ট্রেশন হয়ে গেল, জোন কার্ড করে ফেলছেন। এখন আপনার কাজ কি? ডেনমার্কে টিকে থাকতে হলে আপনার একটা জব লাগবেই। এই জব ছাড়া আপনি কোনোভাবেই ডেনমার্কে উম আ থাকতে পারবেন না। উম যারা অনেক বড় ফ্যামিলি থেকে, খুব ধনী ফ্যামিলি থেকে আসছেন, যারা জব করার উদ্দেশ্য নাই, তাদের আসলে এটা নিয়ে মাথা ঘামানোর তেমন কিছু নেই। আর যারা জবকে টার্গেট করেই এখানে আসছেন, তাদের জন্য এই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট। তো সিভি তৈরির ক্ষেত্রে আমি সবচেয়ে সময় পরামর্শ দেব হচ্ছে এখানে ইউরোপাস নামে একটা ওয়েবসাইট আছে। সেই জায়গাতে আপনি আপনার তথ্য দিয়ে আপনি সিভিটা তৈরি করতে পারেন। তবে এখানকার ডেনমার্কের জবের সিভিটা কিন্তু বাংলাদেশ থেকে একদম সম্পূর্ণই ভিন্ন। আপনি বাংলাদেশে কত বড়, বড় জব করে আসছেন, HR বা কি বড়, বড় জব করে আসছেন সেটা এখানে ডাজন্ট ম্যাটার। এখানকার জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যে এখানে আপনি যেই জবগুলো করবেন সেই জব রিলেটেড কি এক্সপেরিয়েন্স আপনার আছে সেগুলোতে এখানে এই সিভিতে মেনশন করতে হবে। এগুলো যত বেশি হাইলাইট করে আপনার থাকবে সিভিতে, তত বেশি আপনি এখানকার জব পেতে খুব আ হেল্প হবে আপনার জন্য। তারা এর বাইরেও কিছু ওয়েবসাইট আছে। আপনি Google করলেও এগুলো পেয়ে যেতে পাবেন ইনশাআল্লাহ। তো এগুলোতে আপনি আ গিয়ে কিছু স্যাম্পল দেখেন। EU এর রিলেটেড কান্ট্রি গুলোতে আসলে কি ধরনের সিভি গুলো সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ এবং গুরুত্ব দেয় এমপ্লয়াররা। সেই টাইপের একটি সিভি আপনার সব তথ্য দিয়ে তৈরি করে ফেলেন। আ যত বেশি আপনার সিভিতে এক্সপেরিয়েন্স দিতে পারবেন এই রিলেটেড যে জব করতে যাচ্ছেন আপনি সেই জব রিলেটেড বিশেষ করে এখানে জবগুলো করতে হয় আমাদের বাংলাদেশি পিপলদেরকে। তো এই জবগুলোর যে এক্সপেরিয়েন্স গুলো আছে সেগুলো আপনি সিভিতে যতটুকু পারেন মেনশন করবেন যদি আপনার থাকে। যদি নাও থাকে চেষ্টা করেন কিছুদিন কারো পরিচিত ভাইয়ের মাধ্যমে এখানে আ সেইসব জায়গাগুলোতে গিয়ে যদি কিছু ট্রেনিং বা এক্সপেরিয়েন্স নিতে পারেন, সেক্ষেত্রে আপনার সিভিতে এইগুলো খুবই হেল্প করবে জব পাওয়ার ক্ষেত্রে। আরেকটা বড় বিষয় হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগে সেটি হচ্ছে যে আপনার ফুড হাইজিন সার্টিফিকেট। এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি ইচ্ছা করলে ডেনমার্কে আসার আগেও বাংলাদেশে বসে থেকেও এই সার্টিফিকেটটা আপনি নিয়ে নিতে পারবেন। জাস্ট অনলাইনে ৩ থেকে ৩.৫ ঘন্টার একটা পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেটটা পেলে এখানকার যে রেস্টুরেন্ট জবগুলো পাওয়ার ক্ষেত্রে এই ফুড হাইজিন সার্টিফিকেটটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আমি সবার উদ্দেশ্যে বলব আপনি ডেনমার্কে আসার আগে বাংলাদেশ থেকেই ফুড হাইজিন সার্টিফিকেটটা ট্রেনিংটা কনফার্ম করে ফেলেন। সার্টিফিকেটটা নিয়ে নেন। এটা এখানে খুবই কাজে দিবে। যদি কারো কোনো সমস্যা হয় এটার জন্য বা আমি যেই তথ্যগুলো বলছি কেউ যদি মনে করেন যে এটার জন্য আমার হেল্প লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব। সিভি তৈরির পরে সেই সিভিটা দিয়ে আপনি কিভাবে জব পাবেন সেক্ষেত্রে এখানকার কিছু নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেগুলোতে আপনি আপনার প্রোফাইল তৈরি করবেন। বিভিন্ন এই প্রোফাইল তৈরি ছাড়াও আপনি কিছু জায়গা আছে, কিছু কোম্পানি আছে যেগুলোতে আপনি ডিরেক্ট অথবা অনলাইনে আপনি এপ্লাই করে সিভি জমা দিয়েও আপনি জব পাওয়ার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। তবে এর বাইরে কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে জব ইনডেক্স বা জবনেট, তারপর ওয়ার্কিট, টিম্পলি এরকম বেশ কিছু জায়গা আছে যেগুলোতে আপনি এপ্লাই করে আপনার জবটা সিকিউর করতে পারেন। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভাগ্য ভালো হলে খুব দ্রুতই জব ম্যানেজ হয়ে যায়। কারো যদি নেটওয়ার্কিং খুব ভালো থাকে বা পূর্বে থেকেই যদি কেউ পরিচিত এখানে থাকে, তাদের মাধ্যমে জব পাওয়াটা সবচেয়ে বেশি বেটার। কারণ এখানে উইথআউট রেফারেন্স বা কারো পরিচিত বাইরে গিয়ে জব পাওয়াটা খুব ১ম দিকে খুবই একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনি চেষ্টা করেন আপনার যে নেটওয়ার্ক আছে আ এই ডেনমার্কে যারা আগে থেকে থাকেন তাদের সাথে যদি যোগাযোগ করে আপনি জবটা ম্যানেজ করতে পারেন তাহলে খুবই ভালো। আপনার জব পাওয়াটা খুবই ইজি হয়ে যাবে। আ যাদের এই নেটওয়ার্কটা নাই তারা আমি যে ওয়েবসাইটগুলো বললাম এগুলোতে আপনার প্রোফাইল তৈরি করে আপনার সিভি গুলো এগুলোতে ড্রপ করেন। এর বাইরেও আমি বলব যে এখানে অনলাইন বা ওয়েবসাইট বা অ্যাপস গুলো ইউজ ছাড়াও আপনি কিছু ডিরেক্ট কিছু শপস বা কিছু কোম্পানি বা কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোতে আপনি সরাসরি আপনার সিভি নিয়ে গিয়ে জমা দিয়েও অনেকে জব পেয়ে যান। এটাও জব পাওয়ার ক্ষেত্রে খুব ভালো হেল্প করে।
তবে এসব গুরুত্বপূর্ণ ইনফরমেশনের বাইরেও ২ টি ইনফরমেশন গুরুত্বপূর্ণ আছে যারা অনেকেই এটা নিয়ে খুব টেনশন করেন। সেটা হচ্ছে এয়ার টিকেট। আপনি যখন ভিসা পেয়ে গেলেন বা নো ফি পেয়ে গেছেন, তারপরে আপনার উচিত এয়ার টিকেটটা উম আ ম্যানেজ করা। এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব আপনি ঢাকা থেকে ডেনমার্কে আসার জন্য বেশ কিছু এয়ারলাইনস রয়েছে। তবে সেগুলোর মধ্যে আ লাগেজ সুবিধা, এখানকার জার্নির যে সুযোগ-সুবিধা সেগুলো সবকিছু আ বিবেচনা করে আমার মনে হয় যে আ কয়েকটি ট্রাভেল এয়ারলাইন্স আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। টার্কিশ এয়ারলাইন্স, এমিরেটস, ইজিপ্ট এগুলো মোটামুটি সার্ভিস খুব ভালো হয়। গালফ এয়ারলাইন্স। এর বাইরেও খুব যদি যারা একটু চিপেস্ট খরচের মধ্যে আসতে চান, কাতার এয়ারওয়েজ আছে, ইজিপ্ট আছে। আম অথবা চায়নায় আছে, ইন্ডিগো আছে। তবে চায়না, ইন্ডিগো এগুলোর উম আ সার্ভিসটা বা রিভিউটা খুব বেশি ভালো আ এক্সপেরিয়েন্স নাই। এগুলো হচ্ছে রিভিউটা খুব মোটামুটি ভালো নাই। অনেকের প্রবলেমও হয়েছে এইরকম জানা গেছে আরকি। আপনি আম এয়ার টিকেটের ক্ষেত্রে আপনি মনে হয় টার্কিশ এয়ারলাইন্সটা খুবই ভালো সার্ভিস দেয় এখানে। আ এটা আপনি করতে পারেন, বেছে নিতে পারেন। আপনার রিজনেবল তারিখ এবং রিজনেবল প্রাইস এর মধ্যে। উম এক্ষেত্রে যদি কোনো হেল্প লাগে টার্কিশ এয়ারলাইন্সের টিকিট কাটার ক্ষেত্রে আমার হেল্প নিতে পারেন। পরিচিত আমার আছে, সে আপনার টিকিট কেটে দিতে পারবে। এর বাইরে আরেকটা বিষয় থাকে হচ্ছে যে শপিং। আ স এটা নিয়ে আমরা বাংলাদেশীরা খুব বেশি উদ্বিগ্ন থাকি। অনেক বেশি সময় দেই এটার পেছনে। যারা বিশেষ করে সেপ্টেম্বর ইনটেকে আসছেন, তারা আসার কিছুদিন পরেই যেহেতু উইন্টার পেয়ে যাবেন, সেক্ষেত্রে শপিং করার ক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনার আ ফ্যাশন বা ক্লথ আইটেমের মধ্যে কেনাকাটায় অবশ্যই শীতের বিষয়গুলো বিশেষ করে আপনাদের উম উম সক্স, মোজা থেকে শুরু করে ইনার, জ্যাকেট, শু এইগুলো চেষ্টা করবেন একটু খুব বেশি এক্সপেনসিভ কেনার দরকার নেই। আপনি ইনারগুলো ১ সেট ২ সেট মোজা বা উম যে হ্যান্ড গ্লোভস এগুলো ২ সেট করে নিয়ে আসতে পারবেন। আর জ্যাকেট ১ সেট হলেই এনাফ একটা মাইনাস টেম্পারেচার এ পড়ার জন্য এবং জুতা এখানকার জুতা বা শু গুলো একটু ডিফারেন্ট হয়। চেষ্টা করবেন এই ওয়েদারে এখানে উইন্টারে সবসময় বৃষ্টি বেশি হয়। এগুলোর জন্য যেই জুতাগুলো ইউজ করা হয় ওয়াটারপ্রুফ সেগুলো যদি নিয়ে আসতে পারেন সেটা খুবই বেটার। এখানে মূলত হচ্ছে কেডস গুলো খুব বেশি ভালো উপকার দেয়। এগুলো আপনি যখন শপিং করবেন এগুলো মাথায় রাখবেন। এর বাইরে ক্রোকারিস আইটেম অনেকে অনেক বেশি নেওয়ার চেষ্টা করেন। খুব বেশি ক্রোকারিস আইটেম এখানে আনার দরকার নেই। কারণ এখান থেকে খুব ইজিলি অল্প টাকার মধ্যে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আ ব্যাগেজ আপনি জানেন যে এয়ারলাইন্স গুলো নির্দিষ্ট অ্যামাউন্টের লাগেজ সুবিধা দেয়। সেক্ষেত্রে মনে হয় সবচেয়ে বেশি দেয় হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। আপনি স্টুডেন্ট যদি হন তাহলে ৫০ কেজি লাগেজ নিতে পারবেন। এর পাশাপাশি ল্যাপটপ এবং আপনার হ্যান্ড ব্যাগস মিলে প্রায় আরো ১১ কেজির মতো নিতে পারবেন। স্টুডেন্ট যদি যারা আর এর বাইরে স্টুডেন্টের বাইরেও আপনি ৩০ কেজি নরমালি ৪০ কেজি নরমালি পাবেন সুযোগ লাগেজের। পাশাপাশি আরো এক্সট্রা হ্যান্ডব্যাগ এবং ল্যাপটপের সুযোগ তো এক্সট্রা আছেই। সব মিলিয়ে ভালো একটা অ্যামাউন্টের কেজির ওয়েটের ব্যাগ লাগেজ আপনি নিয়ে আসতে পারবেন। এগুলো আপনার ফ্যাশন আরো যে দৈনন্দিন জীবন জিনিসপত্র চলাফেরার জন্য এগুলো বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন। শপিং এর ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনার আ এখানে আসার পরে আমরা যেটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে যে বাংলাদেশী যে মসলাগুলো, এখানে এই মসলাগুলো প্রাইস অনেক বেশি হয়। পাশাপাশি এখানে যে মসলাগুলো পাওয়া যায় এগুলোর টেস্টও একটু বাংলাদেশ থেকে একটু ভিন্ন আরকি। সেজন্য আপনি আসার সময় চেষ্টা করবেন যত বেশি একটু মসলাগুলো নিয়ে আসা যায়। বিশেষ করে আ গুঁড়া মসলা এগুলো একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন। এখানে আ গ্রোসারিস আইটেমগুলোর প্রাইস খুব যে বেশি তাও আমি বলব না এখানকার তুলনায়, ডেনমার্কের তুলনায়। কারণ আপনি ডেনমার্কের ইনকাম এবং এই ক্ষেত্রে যদি কম্পেয়ার করেন তাহলে এখানকার আম এই আইটেমগুলো খাবার জিনিসপত্রগুলো খুব বেশি আ এক্সপেনসিভ মনে হবে না। এখানে আ ইনকাম যখন আপনার শুরু হবে, তার আগ পর্যন্ত আপনার মনে হবে যে না বাংলাদেশের থেকে যদি তুলনা করে টাকার সাথে যদি তুলনা করেন তাহলে আপনার কাছে বেশি মনে হবে। গরুর মাংসের দাম বা মাছ, মাংস এগুলোর দাম মোটামুটি রিজনেবল এখানকার তুলনায় খুবই কমও বলতে পারি। আ কারণ হচ্ছে যে আপনি ৩ কেজি গরুর মাংস বা ১ কেজি গরুর মাংস হচ্ছে ৬০ ক্রোনাতে পাবেন। ৩ কেজি একসাথে কিনলে আরেকটু কমে পাওয়া যায়। মাছের দামও খুব বেশি বলব না। কারণ হচ্ছে যে আ মাছ আপনি ৳৩০ থেকে ৩০ ক্রোনা থেকে শুরু করে উম ৫০-৬০ ক্রোনার মধ্যে প্রতি কেজি মাছ এখানে কিনতে পারবেন। বড়, বড় সাইজের মাছ।
রুই বা কাতলা বা আমরা বাংলাদেশে যেগুলো বেশি চলে পাঙ্গাস, তেলাপিয়া এইগুলো মাছও এখানে এভেলেবল। এখানে সবচেয়ে বেশি সামুদ্রিক মাছগুলো পাওয়া যায়। আপনি যদি বাংলাদেশের যেগুলো এভেলেবল বেশি খেয়ে আমরা অভ্যস্ত সেগুলোর কথা যদি চিন্তা করেন তাহলে আমি যেগুলো নাম বললাম এগুলো খুব অল্প টাকার মধ্যে এখানে খুব ইজিলি পাওয়া যায়। এখানে কিছু বাংলাদেশি শপস আছে, অ্যারাবিয়ান কিছু শপস আছে। এগুলোতে এশিয়ান যেই ডিমান্ডগুলো গ্রোসারিস আইটেমগুলো এগুলো সব অ্যাভেলেবল পাওয়া যায়। এই লম্বা ভিডিওতে আপনাদের যেই তথ্যগুলো দিলাম এগুলোর নিয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অনায়াসেই আপনি কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটা করতে পারবেন। আমি ডিরেক্ট আপনার উত্তরটা দিতে পারবো। এর বাইরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে দর্শক আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমি আপনাদের তথ্যগুলো শেয়ার করতে পারবো। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব সহজ এবং সুন্দরভাবে এখানে পৌঁছে যান। আপনার লাইফটা আরো ইজি হোক সেই প্রত্যাশায় এই ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।